নমস্কার, এসে গেছি লাইভে। কেউ কি আছেন? আমার পোস্টটা একটু অ্যাপ্রুভ করে দেবেন। কয়েকজনকে র্যান্ডাম ইনভাইট করে দিচ্ছি। অনিন্দা সেনগুপ্ত ইজ ওয়াচিং। অনন্যা, কেমন আছিস রে? কেমন আছিস? এক সেকেন্ড। অনুরাধা ব্যানার্জি, আমি এটা একটু অন করে নিই। সেনগুপ্ত ইজ ওয়াচিং। পাপিয়া বন্দ্যোপাধ্যায়, শুভ সন্ধ্যা। মহুয়া বাসু, শুভ সন্ধ্যা। আজকে আমার অবস্থা খুব খারাপ অনন্যা, মানে গলা, আমি যে কতবার কাশবো আমি সেটাই ভাবছি। প্রচণ্ড কাশি হয়েছে। মর্গের? আচ্ছা, হ্যাঁ মর্গের ঘটনা আছে, ঠিক আছে, বলবো, নিশ্চয়ই বলবো। আমি যদি মানে আজকে যদি এখন টট করে ভুলে যাই, আবার আমাকে একটু নক করো। হ্যাঁ, বাড়ির সবাই ঠিক আছেন গো, কিন্তু আমার গলার অবস্থা ভয়ঙ্কর। খুবই কাশছি সারাদিন। ঠান্ডাতে কোনো অসুবিধা হয় না, ঠান্ডাতে বেশ ভালোই থাকি, কিন্তু এই গরম ঠান্ডা গরম ঠান্ডা ঘেমে জল হয়ে যায়, তখন ভীষণ অসুবিধা হয় আমার। সুচরিতা, না মানে আমি এই ধরো মিনিট 20 অবধি আমি শুয়েই ছিলাম, তারপর উঠে ড্রেসটা চেঞ্জ করলাম, আর কিছু ইচ্ছা হচ্ছে না আমার। একদম আজকে খুব ডাউন আছি। আচ্ছা যাই হোক, গল্পে ডাউন নেই, গল্পে অনেক আছে, অনেক গল্প আছে। আর কয়েকজন এসে যাক, তারপর আমি শুরু করছি, ঠিক আছে? অদিতি সেন, না লিপস্টিক তো আছে, ওরকম বললে হবে না। আর রোজ তুমি লিপস্টিক নিয়ে কথা বলো কেন? এটা কি লিপস্টিক নিয়ে কথা বলার জায়গা? প্লিজ এই ধরনের ইয়ে করো না এখানে। অবশ্যই আমি লাগিয়েছি, কিন্তু নোট শেড, সেটা এখানে, এটা ভূতের গল্প বলতে বসে আমি লিপস্টিক নিয়ে আলোচনা করব, একদমই ভালো যায় না। হ্যাঁ, সারাদিন ওই হয় আর কি, সারাদিন ঘামতেই থাকি ঘামতেই থাকি, আর সেটা মানে ওই একটা অ্যালার্জির মতো হয়ে যায় আর কি, তখন প্রচণ্ড কষ্ট হতে থাকে, কাশি হতেই থাকে হতেই থাকে, এই আর কি। হ্যাঁ শিওর, পাপিয়া বন্দ্যোপাধ্যায় প্লিজ পাঠাবেন, কোনো অসুবিধা নেই। মেসেঞ্জারে আমি ঠিক সিন করে নেবো, কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে আমি দেখছি না, মেসেঞ্জারে অনেক থাকে না, অনেক ভুলভাল মেসেজও থাকে, সবসময় সেজন্য দেখা হয়ে ওঠে না। তো যদি দেখেন যে আমি দেখিনি, তাহলে আমাকে এখানে আবার নক করবে যে আমি কিন্তু পাঠিয়েছি, এটা আমাকে বললেই হবে। ওটা কিন্তু আমি যতক্ষণ না অ্যাকসেপ্ট করবো ততক্ষণ ওটা মানে ওটা আমার অ্যাকসেপ্ট করার ব্যাপার থাকে। যাই হোক, কোনো অসুবিধা নেই। ওই আমি মুখে ভিক্স নিয়ে বসে আছি, এই যে সামনে প্রচণ্ড ওই যে ম্যাও ম্যাও করছে, আমি দরজাটা বন্ধ করে বসেছি, ওটা ওদের একদম পছন্দ নয়, একবার দরজাটা খুলতেই হবে, ওদেরকে যাতায়াতের রাস্তা দিতে হবে, এই আর কি। আচ্ছা, দিনের পর দিন কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি আমার বেলাতেই হচ্ছে নাকি, থাকেনি না বলতে গেলে কেউ,
মাত্র কয়েকজন থাকেন। হ্যাঁ, যাই হোক, শুরু করে দেবো। ক মিনিট হয়েছে? প্রায় 10 মিনিট হতে চললো। সেবন্তী চৌধুরী ওয়েলকাম, সুপর্ণা মজুমদার ওয়েলকাম ওয়েলকাম। আরে না না, সরি হওয়ার কিছু নেই, সরি বলার কিছু হয়নি। মানে আমার বক্তব্য হচ্ছে এক একটা জায়গার এক একটা আলোচনাটা সেই বুঝেই, আমি কোথায় বসে আছি সেই ভেবেই আলোচনাটা করা উচিত আর কি, সেটাই। তাতে সরি হওয়ার কিছু হয়নি। আচ্ছা, আমি শুরু করে দিই গল্প, কারণ খুব বেশি জন আসবে বলে আমার মনে হয় না। যে যে এসছেন আমি তাতেই খুশি। পরে রেকর্ডিং থাকবে, পরে সবাই শুনে নেবেন। আচ্ছা, আমি আমার এক বান্ধবীকে নিয়ে অনেক গল্প করেছি। আমার সে ক্লাসমেট, আমি তার নামটা বলছি না, কিন্তু এই অনেক গল্প আমি করেছি। ও হচ্ছে মানে শিরডি সাই বাবার মানে অন্ধভক্ত বলতে যা বোঝায় ঠিক তাই, ভীষণ ভক্ত। এবং সবচেয়ে বড় কথা যেটা আমার মনে হয়, ঈশ্বর তো শুধু ভক্তিতেই খুশি হন আর কি, ভক্তি দিয়েই একমাত্র ভগবানকে জয় করা যায়, ভক্তের ভগবান। আমাদের ওরকম ভক্তি নেই বলেই আমরা কিন্তু ভগবানকে কানেক্ট করতে পারি না, বা চাইলেই বলবো না, মানে প্রার্থনা করলেই সবসময় প্রার্থনা মঞ্জুর হয় না। কিন্তু সেই মানুষটির প্রার্থনাই মঞ্জুর হয় যে যথার্থভাবে প্রার্থনাটা করতে জানে, ঈশ্বরের কানে আবেদনটা পৌঁছতে পারে। সেই অন্তর থেকে ডাকতে পারি না হয়তো, সেই জন্যেই সব প্রার্থনা মঞ্জুর হয় না। আবার জীবনে বহু জিনিস পেয়েছি যেগুলো পাওয়ার কোনো দিন এক্সপেকটেশনই ছিল না, তবু তো ওই জব দেতা হয় ছাপ্পর ফাড়কে দেতা হয়, এরকমও তো হয়। বহু জিনিস আমরা পাই, আবার বহু জিনিস পাই না, সে তো হবেই। এই ব্যালেন্স তো জীবনে থাকবেই, কিছু পাবো কিছু পাবো না, সব কিছু আমার মনের মতো হবে এরকম তো কোনো ব্যাপার নেই। অগ্রিমা, আজকে তোর গল্পগুলোও বলবো, তো অনেকগুলো ঘটনা পাঠিয়েছিস। বিনীতা ভট্টাচার্য লাহিড়ী ওয়েলকাম ওয়েলকাম। অনন্যা দাস, সর্বাণী এসে গেছে, সুদীপ্তা মিত্র, হ্যালো। আচ্ছা, এবার আমি যে ঘটনার শোন, কী বলে সর্বাণী শোন, এটা তোরও ভালো লাগবে। সেটা হচ্ছে আমার যে বান্ধবী ভীষণভাবে সাই বাবার ভক্ত, ও আমাকে কয়েকদিন ধরেই কতগুলো ঘটনা পাঠিয়েছে। তো আমি বলেছিলাম যে তুই পাঠাতে থাক, আমি একসাথে হলে কিছু ঘটনা একসাথে হলে তারপরে আমি বলবো। সেটা হচ্ছে মানে ওর লাইফে না বেশ কিছু মিরাকেল ঘটে, ভীষণভাবে ঘটে। মানে ও যখনই প্রবলেমে পড়ে, এবং আমি এখানে বলেওছি, জয়িতা দত্ত ওয়েলকাম, শর্মিষ্ঠা হাজরা স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো এরকম হয় ঘটনাটা যে ও আজকাল এরকম হয়ে গেছে, মানে আমার 2-3 জন বন্ধু আছেন, মানে ওর আবার বন্ধু এবং ওর বোনেরা এতটাই তাদের মানে তারা এতটাই সাই বাবা সম্পর্কে এতটা তাদের ভক্তি যে মানে এটা বলে ওরা হাসে যে ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, বাবা সারিয়ে দাও, বাবা বাবা ওটা যেন ঠিক হয়ে যায়, বাবা মানে একটা মজার কথা বলছি, কনস্টিপেশন হয়েছে, বাবা সারিয়ে দাও বাবা, এইরকম করে আর মানে কিছু হলে, মানে হাঁচি হচ্ছে, বাবা 4টে হাঁচি হাঁচলাম, বাবা সারিয়ে দাও বাবা, এরকমভাবে করে আর কি। ওরা মানে প্রতিদিন অসংখ্যবার ওরা প্রার্থনা করে। প্রার্থনার একটা কিন্তু জোর আছে, প্রার্থনার অবশ্যই একটা জোর আছে। আর প্রার্থনাটা করতে গেলে যে সবসময় আমাকে ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রসাদ সাজিয়ে সবসময় প্রার্থনা করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। প্রার্থনাটা আমরা যে কোনো জায়গায় বসে যেরকমভাবে ইচ্ছা করতে পারি। তো যাই হোক, ওর যেটা বললো রিসেন্ট, যেটা ওর সাথে হয়েছে, রিসেন্ট ভেরি রিসেন্ট না, 2000 বোধহয় বছর 4 হবে, 2020-তে ও একটি কুকুরকে বাড়িতে নিয়ে আসে, একটি অ্যাডপ্ট করে, একটি খুব সুন্দর একটি স্পিচ। এখন দোতলার ঘরটা ভীষণ গরম, স্বাভাবিকভাবেই দোতলা বাড়ির দোতলাগুলো ভীষণ গরম হয় না, তো ভীষণই গরম। তো সেখানে
কুকুরটা মানে ভেপসে যাচ্ছে। আজকাল তো মারাত্মক গরম পড়ে, ভীষণ কষ্ট হচ্ছে ওর আর কি কুকুরটা। তখন ঠিক আজকে ও যেখানে দাঁড়িয়ে রয়েছে, ওর সবাই জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু তখন একটু অসুবিধা ছিল। তখন মানে হয়তো ছেলেমেয়েরা সবের চাকরি পেয়েছে, তখনই খুব একটা বড় বাজেটের কিছু করা ওর পক্ষে একটু কষ্টের। মানে কষ্টের মানে আমরা সংসারী মানুষ, আমরা তো সবসময় ভেবে কাজ করব যে এই বাজেট থেকে এইটা নেব, এই বাজেট থেকে এরকমভাবেই আমরা কাজ করি। তো ও দেখছে যে দোকানে গিয়েও দেখে এসছে একটি নামি ব্র্যান্ডের একটা যদি এসি কিনতে হয় তাহলে মিনিমাম 40,000 টাকা। তো সেটা যখন ও দেখেছে তখন ও এসে আবার সেই বাবার কাছেই পড়েছে, বাবা তুমি বাঁচাও, দেখো একটা ছোট্ট একটা প্রাণীর দায়িত্ব নিয়েছি, ওকে যেন একটু আরামে রাখতে পারি, বাচ্চাটা বড্ড কষ্ট পাচ্ছে, ভীষণ গরমে কষ্ট পাচ্ছে, একটা কিছু ব্যবস্থা করো। রোজ এবং ওর ভাষায় ও ঘ্যান ঘ্যান করে বাবার কাছে, বাবা দাও বাবা দাও বাবা দাও এরকমভাবে বলে। তো বলে, তারপরে ভাবে যে ও আরেকটা জিনিস যেটা হয় ওর সাথে এটা ভীষণভাবে হয়, সেটা হচ্ছে ও হয়তো কিছু একটা ভাবলো, কিছু মনে মনে একটা প্রেয়ার করলো, ঠিক আছে, সেই প্রেয়ারটা করে ওর কিছু মানে ফেসবুক পেজ আছে যেখানে ক্রমান্বয়ে সাই বাবার কিছু মেসেজ আসতে থাকে, ঠিক আছে, যারা রেগুলার এই পেজগুলো ফলো করে তারা কিন্তু পেয়ে যায়। তো সেখানে ও যখন ওরকম মানে ওরকম প্রার্থনা করে তারপরে যখন জিনিসটা খোলে আর কি, ওই ফেসবুক পেজটা যখন খুলতে থাকে তখন বলছে যে হ্যাভ পেশেন্স, এইরকম টাইপের হ্যাভ পেশেন্স টাইপের জিনিস আসতে থাকে। তো ভাবছে আর কত পেশেন্স রাখবো রে বাবা, বাচ্চাটার তো খুবই কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। এরকম ভাবতে ভাবতে ও একদিন একটা আলমারি গোছাচ্ছিল, আলমারিটা গোছাতে গোছাতে একটা নীল রঙের ফাইল ধপ করে এসে কোথা থেকে এসে পড়লো মানে কোনো কাপড়ের ভাঁজে ঢুকে গেছিলো আর কি, সেটা যেখানে ও ইউজুয়ালি সমস্ত ফাইলগুলো রাখে সেখান থেকে না, কিন্তু কাপড়ের ভাঁজ থেকে জিনিসটা এসে ধপাস করে পড়লো, এবং যে ফাইলের ভেতরে কিছু কাগজপত্র পেল, যে কাগজপত্রগুলো সম্পর্কে ও ভুলে গিয়েছিল, ও কিন্তু একদম ভুলে গিয়েছিল। তো সেখানে যেটা হয়েছে যে ও খুলে দেখলো, আমি করছি না, আমি সেই কোম্পানির নাম বলছি না, সেখানে ও কিছু টাকা ইনভেস্ট করেছিল এবং সেখানে 12,000 করে প্রত্যেক বছর ও 6 বছরের ওটা স্কিম ছিল। তা ও 3 বছরে 36,000 টাকা ও কিন্তু ওখানে জমা দিয়েছে, কিন্তু তারপর আর কন্টিনিউ করতে পারেনি, সেটা কিন্তু তখন 6.5 বছর হয়ে গেছে, এবং ওই ঘটনাটা ওর মাথা থেকেই বেরিয়ে গেছে। ও যে ওইটা আর কন্টিনিউ করতে পারেনি বা সেই টাকাটা যে ওর তুলতে হবে এটাও একেবারে ভুলে গিয়েছিল। তো সেটা নিয়ে যে ভদ্রলোক এই স্কিমটা করিয়েছিলেন ও তার কাছে যায়, তার কাছে তিনি দেখে বলেছেন আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি একটা কাজ করছি, এটা আপনাকে ক্যালকুলেশন করে আমি বলছি, একটু ওয়েট করুন। তারপর দিয়ে বলছে আপনি না 41,000 টাকা পাবেন। তখন ও তো ভাবছে বা 41,000 টাকা, একদম দেখো কি সুন্দর মিলে যাচ্ছে হিসাবটা, ওটা তো 36,000ও হতে পারতো, 37,000ও হতে পারতো, আর কারণ লাগবেও 40,000, এবং শুধু মেশিনটা কিনে আনলেই তো হবে না, তার ফিটিংস চার্জ লাগবে, সেটা বাড়িতে আনা, এই সব কিছু চার্জ কিন্তু দিতে হয়। তো তারপর ইলেকট্রিকের কিছু ব্যবস্থা থাকতে হয়, ইলেকট্রিকের লাইন ফাইন করতে হয় এসির জন্যে। তো এই সমস্ত কিছু নিয়ে ও যখন জিনিসটা কিনলো, এবং ও বলছে দেখ আমি যে ডেলিভারিটা নিয়েছি, যে ওটা যে কী বলে ভ্যানগুলোতে করে এসছে, বললো আমার 41,015 টাকা মোট খরচা হয়েছে, একেবারে 41,000 টাকার মধ্যে আমার 15 টাকা এক্সট্রা লেগেছে, যেটা আমি আমার নিজের পকেট থেকে দিয়েছি, বাকি পুরোটাই ওই 41,000 টাকাটা কিন্তু আমার ইয়েতেই। বলে এইগুলো ওরা ভীষণভাবে বিশ্বাস করে যে এটা সবই তার ইচ্ছাতেই হচ্ছে আর কি ঘটনাগুলো, এবং ভীষণভাবে মিলে যায়। ও আমাকে এটাই বললো যে দেখ মধুমিতা, আমি কিন্তু একেবারে ভুলে গিয়েছিলাম ওই টাকাটা যে আমার রয়েছে, ওটা যে আমি 3 বছর ইনভেস্ট করে তারপরে আমি টানতে পারিনি, জিনিসটা রয়ে গেছে, তারপর আরও 3.5 বছর চলে গেছে,
আমি কিন্তু ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। তো এরকম হয়, জিনিসগুলো হয়। আরেকটা হয়েছে ভেরি রিসেন্ট, ওর কিছু একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটা কাটাতে গেলে ও সবার কাছে শুনছে যে ওকে কাউন্সিলরের কাছে যেতে হবে, ওকে মন্ত্রী লেভেল অবধি যেতে হবে, তাদের সমস্ত চিঠি আনতে হবে, মানে সেটা একটা লং প্রসেস। কিছু একটা আইন সংক্রান্ত কিছু একটা সমস্যার মধ্যেও পড়েছে। তো ও যিনি পাড়ায় একজন উকিল, সরি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, পাড়ায় একজন উকিল আছেন, সেই উকিল আবার সেই ভদ্রলোকও ভীষণভাবে সাই বাবার ভক্ত। এবং যখন তিনি শিরিডিতে গিয়েছিলেন, একবার শিরিডিতে যাওয়ার আগে ওনার কাছে একটা মেসেজ এসেছিল যে তুমি আমার কোনো ছবি নিয়ে খুব ভালো একজন ভক্তকে গিফট করো। তো উনি যখন শিরডিতে যান, সরি আজকে আমি না মানে কথা বলার মতো অবস্থায় নেই, তো সেখান থেকে খুব বড় একটা ছবি নিয়ে এসে আমার বান্ধবীকে উনি গিফট করেছেন। এবং আমার বান্ধবীর এখনও সেটা মানে বাঁধানো হয়নি। ও বলছিল, আজকেও বলছিল যে মানে মেসেজ করেছিল যে আমার এখনও সেটা করা হয়নি। কিন্তু ও ওই উকিলকে ফোন করে যে শুনুন, আমি ভাবছিলাম এই কাজটা করব, তো এই কাজটা করতে গেলে আমি শুনছি একটা বিরাট মানে একটা লং প্রসেস, এরকম এর মধ্যে দিয়ে যেতে হবে, আমার তো খুব ইয়ে লাগছে। তখন উকিলবাবু বলেন যে হ্যাঁ তাই কিন্তু হবে, জানেন তো, আপনাকে কিন্তু একটা বেশ লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো এর পরক্ষণেই যখন এই ঘটনাটা ঘটেছে, তখন ওনা ওই সেই বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা তুমি আমাকে দেখো, যে আমার তো ভীষণভাবে, আমি তো ভীষণ বিপদের মধ্যে পড়ে গেছি, মানে ঠিক বড় বিপদ বলবো না, কিন্তু একটা আইন সংক্রান্ত একটা সমস্যার মধ্যে দিয়েও আছে, মানে যাচ্ছে। তো তখন বলল যে কি অদ্ভুত, চিন্তা করতে পারবি না যে তারপরেই ও ফেসবুকটা খোলে। এই ঘটনা যখনই ও বাবার কাছে, মানে বাবাও তো কমিউনিকেট করবেন বলেই ওর বিশ্বাস যে বাবার সঙ্গে সঙ্গে সেটা উত্তর দেবেন, তখনই সঙ্গে সঙ্গে ফোনটা খুলেছে। ফোনটা খোলার পরেই ও দেখছে ওখানে লেখা ছিল আই উইল ফাইট ফর ইউ, রিমুভ অল অ্যাংজাইটি অ্যান্ড সিট কোয়াইটলি, এই মেসেজটা ওর কাছে এসছে। তখন ও আবার সেটা উকিলবাবুকে বলেছে, উকিলবাবু বলেছে আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ওটা ঠিক আপনার মিটে যাবে, কোনো না কোনো রাস্তা দিয়ে ওটা মিটবে, বাবা যখন বলেছেন তখন ওটা হবেই। তো ও আমাকে এটাই বলেছে যে ঘটনাটা মিটে গেলেও আমাকে জানাবে যে কী প্রসেসে ওটা মিটলো। এটা এখন মানে না মেটা অবস্থায় রয়েছে, কিন্তু ওই বারবারই ওইটা বলেছে যে হ্যাভ পেশেন্স বলে একটা বাবার একটা ইয়ে আসতে থাকে, তো সেটা। এবার ওর আরেকটা বন্ধুর ঘটনা, আমি তাকে দেখেছি, সে আমার বন্ধুর বন্ধু, সে আমার স্কুল বা কলেজ ফ্রেন্ড নয়, কিন্তু তাকে অন্য বন্ধুদের ছেলে মেয়েদের বিয়েতে টেতে বা কোনো গ্যাদারিংয়ে আমি তাকে দেখেছি। তার নাম কস্তুরী। তো তার বিয়ে হয়েছিল ওইরকম, তার ছেলেমেয়েরা এখন বড় বড় বিবাহযোগ্য বা বিয়ে হয়ে গেছে এরকম। তো সেখানে সে তখন তাদের নতুন বিয়ে হয়েছে, বেশি দিন বিয়ে হয়নি আর কি। তো তারা কি করেছে, মানে তার হাজব্যান্ড, ওরা গল্ফ গ্রিনে ওদের বিয়ে হয়েছিল। তো সেখানে একদিন ভদ্রলোক অফিস যাবেন বলে রেডি হচ্ছেন, রেডি হয়ে বাইরে বেরিয়ে এসছেন। বেরিয়ে আসা মাত্র দেখছেন যে সামনে একজন একটা মানে সাধু বেশধারী আর কি, ঠিক সাধু বলা উচিত না, ফকিরের বেশধারী একটা অদ্ভুত, ওই কালারটাকে কি বলবো, ঠিক কালো নয় আবার অ্যাশও নয়, মাঝামাঝি একটা কালারের একটা ড্রেস পরা। তখন কিন্তু ওনার কোনো আইডিয়াই ছিল না যে সাই বাবার কীরকম চেহারা বা তিনি কি পড়তেন বা কিছু, এটা কিন্তু সম্পর্কে ওনার কোনো ধারণাই ছিল না। তো ঠিক সেরকম একজন ড্রেস পরা একটি লোক, তিনি হিন্দিতে বলেন যে তোর কিন্তু সামনে জীবনের 3টে ঘটনা ঘটবে। এক হচ্ছে তুই কোনো একটা অ্যাওয়ার্ড পাবি, দ্বিতীয় হচ্ছে তোর বিদেশ যাত্রা হবে,
আর 3 নম্বর তোর না একটা অ্যাক্সিডেন্ট হবে। উনি তো থতমত খেয়ে দাঁড়িয়ে গেছেন। ওই লোকটা যেন এই শুধু এইটা বলার জন্যই ঘরে ঢুকেছিল, সে আবার ঘর থেকে বেরিয়ে চলে গেল। তা উনি না কিছুক্ষণ ভাবছেন, হ্যাঁ আমি অ্যাওয়ার্ড পাবো, মানে কোনো সম্ভাবনাই ওনার জানা ছিল না, মানে উনি জানতেনই না যে এরকম একটা অ্যাওয়ার্ড পেতে পারেন উনি একটা অ্যাওয়ার্ড পাবেন, তারপরে ওনার একটা প্রমোশন হবে, তারপরে আবার ওনার একটা অ্যাক্সিডেন্টও হবে। এই জিনিসগুলো পরপর উনি আবার ভেবে তারপর মনে হচ্ছে আর এই লোকটাকে তো কিছু টাকা দেওয়া উচিত ছিল, বা আরও কিছু জানবার ইচ্ছা ছিল। উনি পকেট থেকে টাকা বার করেছেন, টাকা বার করে বাইরে বেরিয়ে এসেছেন। এবার ওনার যে চত্বরটা, উনি পুরো হেঁটে চারপাশে লোক ডেকে, যে এই ধরনের অদ্ভুত চেহারা লোককে তোমরা কি কেউ দেখেছো, এরকম একটি অদ্ভুত ড্রেস পরা লোককে কি তোমরা দেখেছো বলে ও চারপাশে খুঁজেছে, পাড়ায় বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে যে এরকম কি দেখেছেন কাউকে। সবাই বলছে না, কই না তো এরকম। আর ওখানে বেশ লম্বা বড় চওড়া রাস্তা, এক প্রান্তে দাঁড়ালে এক প্রান্তটা দেখা যায়, মানে সে যেন ওরা উবে গেল। তা উনি তো সঙ্গে ভেতরে এসে সেই ওনার ওয়াইফকে ডেকে বলেছেন। তা ওয়াইফ বলছে কি হবে, দুজনেই না খুব মানে বিস্মিত। তারপরে এটা নিয়ে ওনাদের আর ডিসকাশন হয়নি, কে এসেছিল কী বৃত্তান্ত। মানুষ তো আমাদের তো বিশ্বাস জন্মাতে অনেকটা সময় লাগে। একজন এসে একজন একটা কথা বলে গেল, ভবিষ্যৎবাণী করে গেল তোমার এই হবে, সঙ্গে কি আমরা বিশ্বাস করিনি? আমরা তো সেই জায়গায় নেই। সে স্বাভাবিকভাবে তারাও বিশ্বাস করেনি। এর কিছুদিন বাদে উনি অফিসে ওনার একটা প্রমোশন হয় এবং ওনাকে একটা মানে খুব ভালো পারফরমেন্সের জন্যে ওনার কোম্পানি ওনাকে একটা অ্যাওয়ার্ড দেয়। এইটা যখন হয় তখন উনি কিন্তু বাড়িতে এসে স্ত্রীকে বলেন যে কি গো, এই প্রমোশনের কথাও আমি জানতাম না, এই অ্যাওয়ার্ডের কথাও কিন্তু আমি জানতাম না, এটা কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লাগছে। উনি কিন্তু বলেছিলেন। তার কিছুদিনের মধ্যে ওনাকে বিদেশে পাঠানো হয়। এবার যখন পরপর দুটো ঘটনা মিলে গেছে, এর মধ্যে আরেকটা ঘটনা হলো, ওনারা দুজনে মিলেই একটা জায়গায় একজনের বাড়িতে বেড়াতে গেছেন। সেখানে গিয়ে দেখছেন যে তারা কিন্তু ওরকম শিরডি সাই বাবার খুব বড় একটা মানে ফ্রেমে বাঁধানো ছবি, এবং সেখানে তারা পুজো আর্চা করে। সেটা দেখে সেই যে ছবিটা উনি দেখলেন, সেই ছবিটা দেখে ওনার ধক করে উঠেছে যে আরে এইরকম ড্রেস পরা, হ্যাঁ লোকটা হয়তো এরকম দেখতে ছিল না, কিন্তু ড্রেসটা হুবহু এক। অর্থাৎ যে এসেছিলেন সে হয়তো তার ভক্ত, কিন্তু তার তো একটা কোনো ঐশ্বরিক ক্ষমতা ছিল। এবং সে সবচেয়ে যেটা বড় কথা, পয়সার বিনিময়ে লোকে অনেকে অনেক কথা বলে। আমরা সেরকম প্রচুর ভণ্ডকে দেখেছি, প্রচুর প্রতারককে দেখেছি, সে তাদের সংখ্যাই কিন্তু বেশি, কিন্তু জেনুইন লোককে কিন্তু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এইসব ব্যাপারে কজনের এরকম ঐশ্বরিক ক্ষমতা থাকে? এটা তো ঐশ্বরিক ক্ষমতা, কারণ তার বছর দুয়েকের মধ্যে এই দুটো ঘটনা ঘটে যে একটা প্রমোশন হয়, একটা অ্যাওয়ার্ড হয়, এবং ওনার বিদেশ যাত্রার ব্যাপারটা হয়। তখন উনি তো দেখিয়েছেন ওনার ওয়াইফকে, এই দেখো এই মতোই একজন এসেছিল, এই ড্রেস পরা। তখন বলছেন এটা কার ছবি? বলছে তোমরা জানো না, এটা শিরডি সাই বাবার। দুজনে অসম্ভব ভক্তি হয়, এবং তখন ওনারা ওই ছবি বাড়িতে মানে আর জোগাড় করেন নিজের কাছে, এবং তখন তার কাছে একদম দুজনে অহরাত্র প্রার্থনা করতে থাকে যে বাঁচাও ঠাকুর বাঁচাও। প্রথম দুটো যখন মিলেছে, 3 নম্বর যদি হয় যে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট শুনলে তো স্বাভাবিক সবাই ভীষণভাবে ভয় পেয়ে যায়। বারবার করে প্রার্থনা করতে থাকে যে ঈশ্বর বাঁচাও এরকম। তার কিছুদিন বাদে ওনার একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা কোনো মিটিংয়ে যাওয়ার একটা ব্যাপার ঘটে আর কি। সেদিনকে যেতেই হবে। সেদিনকে ওনার আসেনি, গাড়ি ড্রাইভার আসেনি, অন্য একজন ড্রাইভ করছিল। সেই একদম অফিসের সামনে বৃষ্টি হয়েছিল, গাড়ি টায়ার পাংচার হয়ে যায় চলন্ত অবস্থায়, এবং গাড়ি অনেকটা স্কিড করে, এবং একটা বাইক এসে ধাক্কা মারে। কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়, কিন্তু কারোরই না কিছু হয়নি। মানে ওই ছেলেটি পড়ে যায়, যে বাইকে ছিল সে পড়ে যায়, কিন্তু সে মানে লাগবে তো বটেই, কিন্তু সেটা তার সিরিয়াস কিছু না, মানে তার রক্তপাতও হয়নি, বা সে খুব যে একটা ভীষণ জোরে সে আঘাত পেয়েছে সেটাও না। আর ওনার তো কিছুই হয়নি। উনি তো গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সঙ্গে
ভীষণই ভয় পেয়ে গেছে, অ্যাক্সিডেন্টের হয়েছে। তো তো তখন দেখছে যে ও কোথা থেকে সেই ওনার যে নিজের যে ড্রাইভার তিনি চলে এসে বলছে, স্যার আপনি চলে যান, কারণ আপনার ভীষণ ইম্পর্ট্যান্ট মিটিং, আপনি অন্য কোনো গাড়ি ধরে চলে যান, আমি এই গাড়িটাকে সারিয়ে নিয়ে যাচ্ছি, যা যা করার আমি করছি। এরপর থেকে তারা স্বামী স্ত্রী অসম্ভব ভক্ত হয়ে পড়েছে, অসম্ভব। মানে তাদের এটাই মনে হয়েছে যে তাদের যে যৌথ প্রার্থনা যে ঈশ্বর রক্ষা করো, যে ওই অ্যাক্সিডেন্টের প্রকোপ থেকে বাঁচাও, এবং এটা খুবই সামান্যের উপর দিয়ে গেছে। এবং ওদের দুজনেরই বিশ্বাস যে যদি ওইভাবে মানে তার ছবি আমরা বাড়িতে না নিয়ে আসতাম বা তাকে যদি প্রার্থনা না করতাম, তাহলে হয়তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না। তো এই রকম যখন এই ঘটনাগুলো পরপর যখন ঘটতে থাকে, এরপরে যেটা হয়েছে বোধহয় গত বছর বা এই বছরই হবে, ওই সেই বান্ধবী আর কি, মানে আমার বান্ধবীর বান্ধবী আর কি, যাকে আমি চিনি, আমি তো বললাম আমি তাকে দেখেছি, আলাপও আছে। তো যাই হোক, ওরা ইয়েতে গেছে, কী বলে, শিরিডিতে গেছে। এবার শিরিডিতে গিয়ে না ওদের অনেক রাত হয়ে গেছে সেদিনকে, সমস্ত কিছু সব শেষ, পুজো টুজো সব শেষ। এবং যখন ও মন্দিরে ঢুকছে তখন মনে মনে প্রার্থনা করছে, বাবা আমি যেন 3টে জিনিস পাই, আমি এত দূর থেকে এসেছি, আমি আবার কালকেই চলে যাব, আমি যেন এই 3টে জিনিস পাই। একটা হচ্ছে তোমার বিভূতি যেন আমি একটু পাই, আর একটু প্রসাদ যেন পাই, আর একটু তোমার ফুল, ঠাকুর এটা দেখো আমি যেন এটা পাই। মানে ভীষণ করুণভাবে ঈশ্বরের কাছে ও প্রার্থনা করেছে। কিন্তু যখন সামনে গেছে, গিয়ে শুনছে না, কিছু না, পাবেন না, আপনারা এত দেরি করে এসছেন কেন, এত রাত করে এসছেন কেন, সমস্ত ফুল টুল সমস্ত নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলা হয়ে গেছে, ওখান থেকে আর তো তোলা যাবে না। ওর প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। বিভূতি বলছে, না না, এত রাত্রে কিছু, আপনারা রাত্রেবেলা এসে চাইছেন কেন, আপনারা কালকে সকালে চাইবেন। কিন্তু কোনো উপায় নেই, ওরা রাত্রেই হয়তো রওনা দেবে। তখন ভীষণ মন টন খারাপ হয়ে গেছে। যখন ওই মন্দিরে ও ঢুকেছিল, যখন লাইনে দাঁড়িয়েছিল বা কিছু করছিল, তখন ওখানে না একজন মহিলার সঙ্গে আলাপ হয়। সরি, না না, কোনো ব্যাপার না। গোপা এসছিস, ওয়েলকাম সুমিরয়, কোনো ব্যাপার না। তো সেই ভদ্রমহিলা ও যখন খুব মন খারাপ করে বেরিয়ে আসছে যে আমি তো কিছুই পেলাম না, আমি এরকম খালি হাতে চলে যাব, আমি কিচ্ছু পেলাম না, আমি একটু বিভূতি পেলাম না, আমি একটু ফুল পেলাম না, আমি একটু প্রসাদ পেলাম না, আমি কিচ্ছু পেলাম না, খুব মনটা খারাপ হয়েছে। আর ওই তো বললাম, ভক্তর সঙ্গে ভগবানের একটা তো তখন কি হয়, ভক্তের কি হয়, অভিমান হয়, বাবা আমি এত দূর থেকে আসলাম, আমি কিচ্ছু পেলাম না, তুমি এটা করতে পারলে আমার সঙ্গে, এরকমভাবে মনে হয়েছে ওর। যখন বেরিয়ে আসছে খুব মনটা ভারাক্রান্ত, তখন দেখে সেই যে মহিলা যার সঙ্গে গিয়ে চট করে আলাপ হয়েছিল, সে বলে, ও এই যে ম্যাডাম একটু শুনুন, আমি না অনেকটা বিভূতি পেয়েছি, আপনি কি একটু বিভূতি নেবেন, আমার এতটা লাগবে না। সে কিন্তু যেচে পড়ে, সে তো জানে না যে ও বিভূতি লাগবে, বা বিভূতি নিয়ে কোনো কথাই হয়নি। সে বলেছে আমার কাছে অনেকটা আছে। ও তো ভাবলো মা হাতে তো স্বর্গ পেলো, মানে কেউ তো দেয়নি ওকে। তখন ও বিভূতিটা নিয়েছে। এবার খুব খুব খুশি, বাবা বিভূতি পেয়েছি, বিভূতি পেয়েছি, কি কি মজা। তো সেটা নিয়ে যখন ব্যাগে রেখেছে, হঠাৎ একজন দারোয়ান বলছে, আমার কাছে কিছু না প্রসাদ আছে, রাত্রেবেলা হয়ে গেছে, তো এখন সেই প্রসাদ তো তাহলে ফেলে দিতে হয়, আপনারা কি নেবেন। ওখানে যারা যারা ছিল সবাইকে ডেকে বলছে কিছু প্রসাদ বাকি রয়েছে। তখন বলছে, হ্যাঁ নিশ্চয়ই নেব, আমি নেব। ও তো গিয়ে প্রসাদও পেয়েছে। তারপরে যখন বেরিয়ে আসছে, এবার তো বের হয়ে যেতেই হবে, যাকে তখনও ভাবছে দুটো জিনিস তো পেলাম, বিভূতি পেয়েছি, ঈশ্বরের আশীর্বাদ, প্রসাদ সবাই বলেছিল পাবেই না, এত রাতে পাবেই না, সেটাও আমি পেয়েছি, হঠাৎ করেই পেয়েছি, সেটা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ। তো আমি একটু ফুল পেলাম না, আমি একটু পুজোর ফুল পেলাম না, ইস, তাহলে আমি একটা কাজ করি,
এখানে তো এত গাছের পাতা পড়ে রয়েছে, এটা তো বাবার মন্দিরেরই ইয়ে চত্বর, এখানে তো আমি শিরিডি ধামের পাতা বলে, বাবার আশীর্বাদ বলে নিয়ে যাই বলে ও না একটা পাতা মাটিতে পড়েছিল, শুকনো একটা পাতা, ও সেটাকে তোলে। সবচেয়ে আশ্চর্যের ঘটনা এইটা যে যখন পাতাটা তো উপর দিয়ে দেখতে পাচ্ছে একটা পাতা পড়ে রয়েছে, একটা শুকনো পাতা গাছে, সেটাকেও তুলে যখন এপাশ করে ফিরিয়েছে তখন দেখলো তার গায়ে এত বড় একটা ফুল আটকে রয়েছে, যেটা একেবারে পুজোর ফুল। ও বুঝতে পারলো যে এটা একদম পুজোরই ফুল, সেটাও কিন্তু ওর সঙ্গে কি অদ্ভুতভাবে মানে মনে হচ্ছে কেউ যেন মানে আঠা দিয়ে আটকে দিয়ে গেছে ওকে দেওয়ার জন্য। ও একদম চোখে জল এসে গেছে যে সেই পাতাটাই আমার চোখে পড়লো, অতগুলো ওখানে পাতা পড়ে রয়েছে, কারোর কোনো পাতার ভেতরে তুমি ফুল রাখোনি, কিন্তু আমার জন্য এটা তুমি মানে এটা তো একদম ঈশ্বরের গিফট, এটা ছাড়া তো আর কিছু হতেই পারে না। মানে ও ভীষণ আপ্লুত হয়ে যায় আর কি, এত সুন্দর জিনিস তো সবার হয় না। ওইটাই বলছি যে এই লেভেলের ভক্তিটাই তো নেই, তার হবে কোথার থেকে? ঈশ্বর শুনবে কেন? এরা কিন্তু এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভক্তি করে, ভক্তি করে সব জিনিসটা ছেড়ে দিতে পারলে বোধহয় উত্তরটা পাওয়া যায়। আমাদের সেটাই হয় না। না না, কথা তো বলি ঠিক আছে, আমারও ভালো লাগে। আসলে একটা মিস হয়ে গেলে আবার মানে অনেকে আছেন তো ওরকম ঠিক। আর যাই হোক, মানে ভালোই লাগছে, একদমই তাই, ভগবানের লীলা। কারণ ওই পাতাটার উল্টো দিকে একটা ফুল, সে এবং সেটা সেদিনকেরই ফুল বোঝা যাচ্ছে, সেদিনকেরই পুজোর ফুল পরিষ্কার বোঝা যাচ্ছে, টাটকা জিনিসটা, যে একেবারে খুব বাসি পচা এরকম না, সে তো মানে ধুলো মেখেই পড়েছিল রাস্তায়, কেউ হয়তো নিতে গিয়ে তার পড়ে গিয়েছিল, তার উপর পাতাটা চাপা পড়েছে, সেটা আবার কারোর হয়তো পায়ের তলায় পড়েছে কি পড়েনি তা তো ভগবান জানে। তো ওটাও পেয়েছিল। তো এসে বলেছে যে দেখ, আমি কিন্তু বাবার কাছে 3টে জিনিস চেয়েছিলাম, 3টে জিনিস কি অদ্ভুত সোর্সে কিন্তু আমি পেয়ে গেলাম। তো সঙ্গমিত্রা কি আছো? আজকে সঙ্গমিত্রার সেই ঘটনাটা বলবো। সঙ্গমিত্রা অনেক দিন আগেই আমাকে জানিয়েছে, কিন্তু আমার বলতে দেরি হয়ে গেল। আজকে যখন এই ঘটনাটা আমি বলছি, তখন আমার সঙ্গমিত্রার ঘটনাটা মনে পড়লো, আমি সঙ্গমিত্রার ঘটনাটাও বলছি। সেটা হচ্ছে, সঙ্গমিত্রারা কিছুদিন আগে ভুটান বেড়াতে গেছিল। তো ভুটানে পারোতে, আমি না নামটা খুব খটোমটো, সেই জন্য আমার ঠিক খেয়াল নেই, ওরা একটা মনেস্ট্রিতে যায় এবং সেখানে ওরা 3টে ফ্যামিলি গিয়েছিল, বাবা মা বাচ্চা, মানে 9জন এরকমভাবে। সবাই কিন্তু মানে ওর হাজব্যান্ডের বন্ধু, তার ফ্যামিলি এরকম আর কি, 2জন বন্ধু তাদের ফ্যামিলি, প্রত্যেকের ফ্যামিলিতে ওই রকম আর কি, একটি করে সন্তান, আর স্বামী স্ত্রী একটি করে সন্তান, এরকম 9জন মিলে ওরা সকালবেলা থেকে হাঁটতে শুরু করে এবং যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওরা পেয়েছিল সেটা ওরা প্যাক করে নিয়েছিল। তো সেখানে বোধহয় কিছু স্যান্ডউইচ ছিল আর কিছু ড্রিঙ্কস ছিল, মানে যেটা ওই প্যাকেটের মধ্যে পাওয়া যায়। তো সেই সমস্ত কিছু নিয়ে ওরা হাঁটতে শুরু করে এবং শুরুতেই বলে দেয় যে কষ্ট আছে, কিন্তু এটা খুব উঁচু, জায়গাটা ভীষণ উঁচু এবং সেখানে পৌঁছতে প্রচুর দমের দরকার আছে, মানে মানুষ খুব হাঁপিয়ে যায়, 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগবে গিয়ে পৌঁছতে। সেই জন্য ওরা যথেষ্ট সকালবেলা ওরা রওনা দেয় এবং ওর ছেলে এবং বাকি যারা আর কি সবাই একটা করে লাঠি নেয়, কিন্তু ওর হাজব্যান্ড বলেন যে না, আমার লাঠি লাগবে না, মানে তিনি লাঠিতে ঠিক কমফর্টেবল নয়। তো সেখানে উনি সেটা নিয়ে, যাই হোক, সবাই মিলে হাঁটে এবং হাঁটতে 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 ওরা ওই মাঝখানে একটা মানে ক্যাফে মতো ছিল, সেখানে ওরা একটু কিছু খাওয়া দাওয়া করে, আবার ওদের সঙ্গে যা যা ছিল সেই সমস্ত খেতে খেতে 5.5 ঘন্টা বাদে যখন ওইখানে গিয়ে ওরা পৌঁছেছে, ওই মনেস্ট্রিতে যখন গিয়ে পৌঁছেছে, বলছে অসাধারণ দৃশ্য, ভীষণ সুন্দর জায়গা, কিন্তু খিদেতে সবার মনে হচ্ছে যে মানে সবাই মারা যাব, এত খিদে পাচ্ছে। আর সেখানে গিয়ে ওরা দেখলো যে ফল বা অন্যান্য খাবার জিনিস সেগুলো কিন্তু অফারিংস যেগুলো আর কি সেখানে প্রচুর রয়েছে,
কিন্তু একটিও ছোঁয়া যাবে না, তারা কেউ দেবে না। এটা ওদের সিস্টেমই নয় যে তারা কিছু খেতে দেবে না। টুরিস্টদের জন্যে কিচ্ছু নেই, এক ফোঁটা জলও সেখানে কেউ দেবে না। ওরা বলে যে একটু কিছু প্রসাদ পাওয়া যাবে, বলছে না, এখানে প্রসাদ দেওয়ার নিয়ম নেই। আমার মনে হয় যে জায়গাটা 5 ঘন্টা ধরে যেতে হয়, সেই জায়গাটা নিয়ে যাওয়া হয়তো খাবারটা পুরোটাই বহন করে নিতে হয় বলেই বোধহয় এরকম সিস্টেম যে ওরা কাউকে খাবারটা দেয় না, সেটাতে যা থাকে সেটাই ওরা খায়, এটাও হতে পারে। তো ওদের তো মানে ভীষণ কষ্ট হচ্ছে, প্রত্যেকের মনে হচ্ছে বাবারে গেছি আর পাচ্ছি না। তখন ওখানে একটি মূর্তি আছে পদ্মসম্ভবা, সেটা হচ্ছে বুদ্ধের বোধহয় পরবর্তী যিনি বুদ্ধ আর কি, যেটা আমরা গৌতম বুদ্ধ জানি তার পরবর্তী কোনো বুদ্ধ, যিনি মানে অসুর বিনাশ বা অসুর না বলে মানে পাপের বিনাশের জন্য যার জন্ম, যেটা তিনি কিন্তু গৌতম বুদ্ধ কি, তিনি তো শান্তির প্রতীক, তিনি তো মানে কখনো কোনো ধ্বংসর কথা তিনি বলেননি, পুরোটাই উল্টো, সম্পূর্ণ উল্টো। তিনি শান্তি, ভালোবাসা, প্রেম, মৈত্রী এইগুলো তিনি করেছেন, জগতে ছড়িয়ে দিয়ে গেছেন। কিন্তু এই পদ্মসম্ভবা কিন্তু আলাদা, তিনি কিন্তু রুদ্ররূপ তার, এবং সেই রূপের কাছে গিয়ে মানে সেই মূর্তির কাছে গিয়ে বিশাল উঁচু উঁচু মূর্তি, তো সেখানে গিয়ে সঙ্গমিত্র আমাকে পরে বলেছে যে দিদি আমি শুধু ওখানে গিয়ে একটাই প্রেয়ার করেছি, ঠাকুর খেতে দাও, ঈশ্বর খাওয়ার জোগাড় করো, আমি আর পারছি না, মানে এই আমার ছেলে কিছু খায়নি, আমাদের পুরো টিম কিছু খায়নি, আর তখন মনে হচ্ছে যে অবসন্ন হয়ে পড়ছে খিদের চোটে। আরও 3.5 ঘন্টা ওদের নেমে গিয়ে তখন ওই কাফেটা পাবে, মানে ভেবে দেখো, প্রচণ্ড খিদে, কিচ্ছু খাওয়ার নেই, যার সঙ্গে ছিল সব শেষ হয়ে গেছে এবং শরীর অবসন্ন লাগছে। পাহাড়ে ওঠার তো একটা ভীষণ শারীরিক সক্ষমতার ব্যাপার লাগে না, ওরকম চাইলেই তো পাহাড় তো আর সমতল নয় রে বাবা, এবং দমে প্রচণ্ড কষ্ট হয়। তো ভীষণ কষ্ট হচ্ছে ওদের, যখন কেউ কিচ্ছু দেয়নি তখন ওরা মানে ভীষণ ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত হয়ে বলছে, যতগুলো দেখতে পাচ্ছি, যত মূর্তি দেখতে পাচ্ছি, সবার কাছে গিয়ে সবাই হয়তো এটাই চাইছে যে ঈশ্বর খেতে দাও, ঈশ্বর কিছু খেতে দাও, এরকম চাইছে। তো ওরা যখন নেমে আসছে, কিছুটা আসার পরেই একটা বোধহয় একটা ঝর্ণার মুখ আছে, সেই ঝর্ণাটা দিয়ে একটা তীরের মতো মানে বেশ কি বলবো দ্রুত বেগে সেই ঝর্ণাটা আসছে আর কি, সেখান থেকে সবাইকে জল ভরে ভরে একজন লোক সে বলছে খাও না, খাও এটা, খাও খুব ভাল লাগবে, এটা খাও। তখন সব ওরা ভাবছে বাবা এরকম পাহাড়ে তো এসে আবার যদি ওইসব হিল ডায়রিয়া ফাইরিয়া হয়, অনেক কিছু হতে পারে, খাবো কি, সবাই মিলে খাবো কি এখানে যদি অসুস্থ হয়ে যায়। তাও কিন্তু ওদের কাছে যা যা ছিল, সেই বোতল টোতল যা যা ছিল সেগুলো ওরা কিন্তু ওই ঝর্ণার জলে বলছে খান, আপনারা খান, খেয়ে দেখুন। সেই লোকটি খুব জোরাজুরি করে, আরে আপনি খান, বলে আমরা না জলটা খেলাম, জলের মধ্যে কী ছিল বললো, মনে হলো কি পুরো এনার্জি, যেন এনার্জি ড্রিঙ্ক, ওটা সঙ্গে সঙ্গে সমস্ত শরীর, নিশ্চয়ই কিছু মিনারেলস বা এমন কিছু আছে ওর মধ্যে যেটাতে একবারে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কাজ করে আর কি। অত যে ক্লান্তি নিয়ে মানুষরা এসেছিল, পুরো সবাই যেন চনমনে হয়ে গেলাম, এত ভালো লেগেছে ওই জলটা, এবং খুব ঠান্ডা, মানে একদম নির্মল জল পান করতে গেলে যা হয় সেই রকম। তখন ওর হাজব্যান্ড গিয়ে ওই লোকটির কাছে বলে, তখন ভালো করে দেখে জায়গাটা, সেখানেও দেখছে বেশ কিছু ফল, এবং ওখানে না ওইসব বিস্কিট, তারপরে চকলেট ফকলেট এইসবও না লোককে দেয়, মানে অফারিংস হিসাবে দেয়, তো সেখানেও কিন্তু অনেক জিনিস রয়েছে। তখন ভদ্রলোক আর পারেনি, গিয়ে বলেছে যে ভাই এগুলো কি দেয়া যাবে প্রসাদ? এসে বলছে হ্যাঁ এখানে তো অনেক জিনিস আছে, নাও তোমরা নাও, বলে এবার সবার হাতে নানান রকম ফল, বিস্কিটের প্যাকেট। বললো আমরা সেটাই না, মানে গোগ্রাসে খাওয়া যাকে বলে এতক্ষণ বাদে, বললো একটা ফল মানে সেটা আমরা 2-3 জন মিলে হয়তো ভাগ করে খাচ্ছি, মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে,
এত অদ্ভুত লাগছে। এবং তারপর বিস্কিটের প্যাকেট দিয়েছে, সেই বিস্কিটে ওরা খেয়েছে এবং 9 জনেরই না মানে মনে হলো যে বাঁচলাম। মানে ওই খাওয়ারটায় কিছু ফল এবং কিছু বিস্কিট টিস্কিট এই সমস্ত ওদেরকে দিয়ে দেয়। সেইটা তখন বলছে আমরা প্রত্যেকে বোধহয়, ও বলছে প্রত্যেকেই হয়তো এটা করছিল, ওরটাই বলছে যে আমি তখন মনে মনে খালি ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরকে যে তুমি বাঁচালে, আমি কিন্তু আর পারছিলাম না, তুমি বাঁচালে হে প্রভু, পদ্মাসম্ভব তুমি আমাকে বাঁচালে, কারণ তুমি এই খাবারটা আমাকে জোগাড়, এটা তো অলৌকিক জিনিস ছাড়া হতেই পারে না, কারণ ওরা জানতোই না যে ওখানে কিছু পাওয়া যায় বা কিছু, বা লোকটা হঠাৎ করে দেবেই বা কেন, কারোর মারফত তো ঈশ্বর তো আর নিজে এসে হাতে করে দেন না, কারোর মারফত পাঠিয়ে দেন। তো সেখানেও তাই হয়েছিল, মানে ওদের ওই সেই লোকটির মারফত এই জিনিসগুলো আসে আর কি। তখন তারপরে ওদের মনে হচ্ছে যে আবার আমরা 5 ঘন্টা আবার হাঁটতে পারি, কোনো অসুবিধা নেই, এত চনমনে হয়ে যায় আর কি। সেই জলটাই খেতে খেতে নামে বোতলে করে, সেই জলটা যখনই ক্লান্ত অবসন্ন লাগছে তখনই কিন্তু আমরা ওই জলটাই আবার খাচ্ছি। ভীষণ রিফ্রেশিং এবং ভীষণ এনার্জেটিক একটা ব্যাপার ঘটছে ভেতরে। এটাই আর কি বললো যে পুরোটাই একদমই ঐশ্বরিক একটা দান, যে এই জিনিসটা ওরা পেয়েছে, ওখানে পাওয়ার মানে কোনো চান্সই ছিল না। একদমই তাই, ভগবানের দান, একদমই তাই, ঠিক তাই। আরেকটা বলি, আমার ওই বান্ধবীর কথাই বলি, এই ভেরি রিসেন্ট হয়েছে। আমি বলি না যে খুব সাধারণ কিছু জিনিস নিয়ে ও কিন্তু বাবার কাছে খুব অ্যাপিল করে এবং সেটা ঘটনাটা কিন্তু মিটে যায়। হয়তো ঘটনাটা শুনে ভাববে যে না এটা তো হতেই পারতো, হ্যাঁ হতেই পারতো, ঠিক যেরকমভাবে আমরা চাই ঠিক আমাদের মনের মতো যদি সেই ঘটনাটা ঘটে তাহলে তো আমরা ভাবি যে হ্যাঁ এটা তো হয়েছে, কিন্তু তার পেছনেও হয়তো কিছু অন্য কিছুর চিন্তাভাবনা থাকে, হয়তো কোনো প্রার্থনা থাকে, থেকে যায়। তো সেটা যার সঙ্গে ঘটে একমাত্র সেই কিন্তু ভালো বুঝতে পারে। আমরা কিন্তু মুখে একটা বিশাল বড় ভাব দেখাই আর কি, যে আমরা সব বুঝি সব জানি, কিন্তু আমরা কিছুই জানি না, ঠিক আছে, কোথায় কি ঘটছে আমাদের কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, এই মহরমের দিন আগে, দিন 4-5 আগে আমার যে বান্ধবী, সেই বান্ধবীর বললাম যে ওরা 3 বোন, ওর মা বেঁচে আছেন এবং তিনি মেজো মেয়ের কাছে থাকেন। তো মেজো বোন ওকে বলেছে যে দিদি, তার দিনে মায়ের জন্য 2 জন আয়া থাকে, সেদিনকে সে ওর বোন এবং ভগ্নিপতি মানে পুরো ফ্যামিলি নিমন্ত্রিত। আর এমনই ব্যাপার যে রাতের যে আয়া সেও নিমন্ত্রিত, সেও বলেছে আমি কিন্তু ঘণ্টাখানেক থাকতে পারবো না। তাহলে ওই ঘণ্টাখানেক মাকে কে দেখবে? এইটা মনে করে ও বলেছে দিদি তুই একটু কষ্ট করে হলেও আয়, আমাদের বাড়িতে এসে একটু থাক, ওই সময়টুকু যে সময় আর কি আমরা থাকবো না, নাহলে মার কী হবে। তো বলছে হ্যাঁ যাবো, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু যখন যাবে মহরমের ঠিক 2 দিন আগে ওর প্রচণ্ড স্পন্ডিলাইটিসের পেন বেড়ে যায়, মানে এতবারে যে ও ভালো করে হাঁটতে পারছে না, কোমরে প্রচণ্ড যন্ত্রণা, মেরুদণ্ডে ভীষণ যন্ত্রণা বেড়ে যায়। সেঁক নিয়ে যা যা করণীয় সব করে ওষুধ খেয়ে ও তো পারছেই না। আগের দিন সকালবেলা ও তো একদম সাই বাবার কাছে কাঁদতে শুরু করেছে, ঠাকুর রক্ষা করো, আমি কিন্তু পারবো না যেতে, তুমি একটা কিছু করো যাতে যাওয়াটা বন্ধ হয়। ওদের একটা কিছু একটা মানে আমার যেন না যেতে হয়, আমি না পারবোই না, কারণ মায়ের সামনে গিয়ে বসে থাকতে হবে, মায়ের সামনে গিয়ে আমার শোয়ার জায়গা নেই। কিন্তু আমি কিন্তু কোনো রকমের যদি বা ও গাড়ি ঠাড়ি বলে রেখেছে যে যদি যেতে হয় তাহলে ও যাবে, কিন্তু গিয়ে তো কোথাও শুয়ে থাকা যায় না, ওগুলো মায়ের সামনে বসে থাকতে হবে, সেটা দেখার জন্যই তো যাওয়া। বলে আমি তো একদম পুরো মানে বিধ্বস্ত, প্রচণ্ড মানসিক ইয়েতে ভুগছি যে ঈশ্বর বাঁচাও, কি করব, আমি যেতে পারবো না গো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তুমি আমাকে রক্ষা করো, কিছু একটা ব্যবস্থা করো। বলে প্রচণ্ড প্রার্থনা করেছে, বাবা বাঁচাও করে। রাত্রেবেলা বোন ফোন করে বলেছে তোকে আসতে হবে না দিদি, কারণ দিনের বেলার যে আয়া সে বলেছে ও রাতের আয়াকে আর আসতে হবে না, আমাকে একটু বেশি টাকা দিয়ে দিও, মানে যা টাকা ওকে দাও, আমি 2 বেলা টেনে দেবো, কোনো অসুবিধা নেই। তো তখন
ওকে যখন বলেছে, ও তখন বলল, নিঃশ্বাস ছেড়ে আমি বাবার ফটোটার দিকে তাকিয়ে বললাম যে ধন্যবাদ, বাঁচিয়ে দিলে তুমি আমাকে, আমাকে যেতে হলো না। তো এরকম হয় আর কি ওদের প্রতিটা ঘটনার পেছনে। যা মেজো বোনের যেন একটা কী বলল, যা আমি না একদম ভুলে এলাম, আমি আবার লিখে রাখবো। হ্যাঁ, আমার না লেখা হয়নি। হ্যাঁ, ঝর্ণার জল আমিও শুনেছি, ঝর্ণার জল খুব ভালো। তাতে কি হয় যে তার মধ্যে এমন অনেক কিছু থাকে যেটা আর কি খুব শরীরের পক্ষে খুব উপকারী, এটা আমিও শুনেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যদিও এই বিষয়টা নিয়ে কথা বলার আমার ইচ্ছা ছিল না। আচ্ছা থাক, এটা থাক। আচ্ছা, এবার তাহলে একদম একটা অন্য ঘটনা বলি। আচ্ছা, এই ঘটনাটা আমিও জানতাম না। ভুটানে একটা টেম্পল আছে যেটার নাম কিন্তু ফার্টিলিটি টেম্পল, এবং সেখানে যিনি রাজা ছিলেন, যিনি ওটা প্রতিষ্ঠা করেছিলেন আর কি, রাজা হোক, সামন্ত রাজা হোক, যাই হোক, তার নাম সম্ভবত ছিল, যা নামটা আমি ভুলে গেছি, নামটা আবার লিখে রাখা হয়নি। সেই নামের মধ্যে না একটা কিলে বলে একটা শব্দ আছে, কিলে। এবার ওই মন্দিরে গিয়ে একটি এটা এরকম ওপেন প্ল্যাটফর্মে বসে এই সমস্ত কথা বলা খুবই আমার কাছে অস্বস্তিকর, সেই জন্য আমি বলছি না। সেখানে কোনো একটি মানে মানুষেরই একটি অঙ্গ আর কি, সেটাই ওখানে পূজিত হয়। তো সেখানে সেই যে তার একটা মানে রেপ্লিকা টাইপের আর কি, বা পাথরের তৈরি জিনিসটা, সেটা ঘাড়ে নিয়ে ওখানে যে দেবতারা রয়েছেন তাদেরকে প্রদক্ষিণ করতে হয়, এবং সে আরও কিছু নিশ্চয়ই প্রসিডিওর আছে। তো তারপরে ওখানকার যারা আর কি মন্দিরে পূজারি তাদের বক্তব্য হচ্ছে যে এরপর কিন্তু মানে হবেই, সন্তান হবেই, এটা তাদের বিশ্বাস। এটা নিয়ে আমি কোনো তর্ক করতে চাইছি না যে একটা পাথরের পাশে ঘুরলেই সেখানে গিয়ে তার সন্তান হবে না। নিশ্চয়ই তার পেছনে আরও অনেক কিছু থাকে, অনেক ওষুধপত্র থাকে, ডাক্তাররা থাকেন অবশ্যই, সেটা আমি দৃঢ় বিশ্বাস করি। তো যাই হোক, তো সেখানে তারপরে যদি একটাই তাদের দাবি থাকে, যদি সেখানে তারপর তাদের ওই মন্দিরে পুজো করার পর যদি তারা উপকৃত হয় এবং তাদের যদি সন্তান থাকে, তাহলে সেই সন্তানকে কিন্তু যখন সে ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক না কেন, তার নামের মধ্যে ওই কিলে শব্দটাকে রাখতে হবে। মনে করো যে একটি বাচ্চা জন্মালো, তার নাম রাখা হলো মনে করো সুমন, তার সারনেম ধরো চৌধুরী, হ্যাঁ, বা বসু, বিশ্বাস, যাই হোক। তো তাহলে তার নাম হবে সুমন কিলে চৌধুরী, বা সুমন কিলে বিশ্বাস, মানে সেই কিলে শব্দটাকে কিন্তু ওখানে রাখতে হবে। এটা কিন্তু ওদের মানে ভুটানের লোকেরা ভীষণভাবে সেটা বিশ্বাস করে। এবং সেখানে অবশ্য আমরাও তো শিবলিঙ্গের পুজো করি, সেটা ঠিক আছে, এক একটা, আমি সেই নিয়ে কোনো বক্তব্যই নেই আমার, কী নিয়ে পুজো হচ্ছে সেটা নিয়ে আমার বক্তব্য নেই। তো সেখানে হচ্ছে যে তারা এই সৃষ্টি যার মাধ্যমে যে মাধ্যমে সৃষ্টি হয় সব কিছুকেই তারা পুজো করেন আর কি। তো সেটা আমি জানতামই না যে ওখানে একটা ফার্টিলিটি টেম্পল থাকতে পারে, এটা মানে আমার সত্যি জানা ছিল না। এবং এটাই নিয়ম, যে এই নিয়মটাও আমার কাছে খুব অদ্ভুত লাগলো, যে সেই নামের মধ্যে সেই রাজার যে পদবী হোক বা নাম হোক, যে কিলে, সেই শব্দটা কিন্তু তাদেরকে রাখতে হবে। এটা কিন্তু তারা বলে দেয় যে তাহলে তার মানে সে কিন্তু সারা জীবন প্রোটেক্টেড থাকবে বলেই তাদের বিশ্বাস। ঘটনাটা খুব অদ্ভুত না? সাধারণত এরকম ঘটনা আমি শুনিনি। আচ্ছা, এটাতে আটকে গেল কেন? আচ্ছা, এরপর হচ্ছে
আমি না আর খুব বেশিক্ষণ বলবো না, আমি আর একটা দুটো বলে আমি ছেড়ে দেবো, মানে আজকে আমার খুবই অবস্থা খারাপ। কাকলি পাল বিশ্বাস, সায়ন্তনী পলমল ঘোষ, আত্রেয় পল সেন। আমার না চোখেও মানে জলের মধ্যে ইয়ে লাগছে, ঝাপসা লাগছে। যাই হোক, জব্বর ঠান্ডা লেগেছে। আচ্ছা, এবার একটা ঘটনা বলি। এটা না মানে একটা মানে ভীষণ রোমহর্ষক ঘটনা লেগেছে আমার, সেটা খুব অদ্ভুত লেগেছে, সেটা বলি। সেটা হচ্ছে, এটা আমাকে অগ্রিমা তুই পাঠিয়েছিস, ভীষণ অদ্ভুত লেগেছে আমার ঘটনাটা। অনির্বাণ ব্যানার্জি ইজ ওয়াচিং। অনির্বাণ, হ্যাপি বার্থডে। হ্যাঁ, আমিও জানতাম না যে এরকম মন্দির আছে, আমিও সিরিয়াসলি জানতাম না। যাই হোক, এটাই ঘটনাটা চেতলার, ঠিক আছে। আমি জায়গার নাম বলছি, একেবারে তো এক্স্যাক্ট জায়গাটা বলবো না, মানে কোন জায়গাটাতে ঘটেছিল। চেতলাতে এইটুকু জায়গা নয়, সেখানে বেশ একটা পশ একটা হাউজিং একটা কমপ্লেক্স। তো সেখানে বাবা মা, আজকাল যা হয়, বাবা মা দুজনেই চাকরি করেন। একটি ছোট্ট বাচ্চা নয় কিন্তু, বাচ্চাটা খুব ছোট তা না, বাচ্চাটার বয়স প্রায় 9-10 বছর হবে। তার জন্যে ওরা কি করে, ওরকম ধরুন 8টা থেকে 8টা এরকম লোক রাখতে হয়, আয়া রাখতে হয়। সে এসে ইয়ে করে, মানে দেখাশোনা করে আর কি। আবার যখন বাবা মা ভীষণ বিজি এবং দুজনে খুব মানে খুব ভালো চাকরিতে উচ্চপদস্থ দুজনেই, এবার দুজনেরই অসম্ভব চাপ আছে, সেই জন্যে তারা ওই রাত্রেবেলা এসে বাচ্চাটাকে একটু দেখে টেকে এরকম। কিন্তু সারাদিন সে ওই আয়ার কাছেই থাকে। হঠাৎ করে দেখা গেল, যে আয়াই রাখা হয় না কেন, সে 4-5 দিনের বেশি থাকে না। এবং 4-5 দিন বাদেই সে বলে, তোমাদের বাড়িতে কিছু আছে, আমার ভালো লাগছে না। মানে কী বলছো তুমি? আমাদের বাড়িতে কিছু আছে? কোনো এত বছর আমরা এই বাড়িটাতে রয়েছি, আর কি হচ্ছে নাকি? এখানে আমরা আমরা কোনো দিন কিছু ফেলো না, আমার ভালো লাগছে না। এরকম বিভিন্ন জায়গা থেকে, আয়া সেন্টার থেকে ওরা আয়া নিতে থাকে, বা ওর সোর্স দিয়ে লোকানে সবাই দেখা যায় 4-5 দিন বাদে সে দৌড়ে পালানোর মতো অবস্থা হয়। কেউ বলে চলে যায় আর কেউ না বলে চলে যায়। পর শুরু হলো যে না বলে চলে যাওয়া। তখন ওদের না খুব খুব খারাপ লাগে। কি করবে এখন দুজন মিলে, মানে সার্ভিস বাঁচাবে কী করে? কি বাচ্চাটাকে রেখেও যাওয়ার, 10 বছরের ছেলেকে একা বাড়ির মধ্যে রেখে যাওয়াটাও সম্ভব না। সে মানে দুজনে মিলে নাস্তানাবুদ হয়ে গেছে একবারে, যাকেই রাখে না কেন সেই এই কথা বলে। তখন এটা যখন বেশ 10-15 বার যখন এই ঘটনাটা ঘটেছে, তখন সবাই একটু নড়ে চড়ে বসেছে যে কী ঘটনা ঘটছে, যাতে এই রকম একটা কথাও বলছে, মানে লোক প্রত্যেকজন মহিলা এই রকম একটা অ্যালিগেশন আনছে কেন যে তোমার বাড়িতে ভাই কিছু আছে, আমি থাকবো না। এই কথাটা শুনে তো ওদের ভালো লাগছে না। তখন ছেলেটাকে জিজ্ঞাসা, ছেলেটা বললেন, দূর দূর, একদম ভালো না এগুলো। কীরকম, মানে তারও প্রচুর অভিযোগ আর কি, এই ঠিক সময় খেতে দেয় না, এই করে ওই করে সেই করে, আমার ভালো লাগে না, বিরক্ত করে সে ইত্যাদি। যে তার মা, সে তার মাকে জানায়, মানে বাচ্চা ছেলেটির দিদিমাকে সে ঘটনাটা জানায় যে মা দেখো, আমি তো নাস্তানাবুদ হয়ে গেলাম তো এরকম ইয়ে করতে। তখন উনি বলেন, ঠিক আছে দাঁড়া, আমি ব্যবস্থা করছি, আমি তাহলে কারোর সঙ্গে কথা বলে আমি পাঠাচ্ছি, একটু আমাকে সময় দে। ঠিক আছে, একটু সময়, মার সময় চেয়েছে, ঠিক আছে। এদিকে ওরা নানান দিকে যে আগে দিতে পারবে আবার খুঁজতে থাকে। পরের দিন সকালবেলা দেখা গেল একজন আসে, বেশ মানে খুব ফ্রেশ, সে বেশ মানে ঠিক আয়া বলে তাকে মনে হয় না, যেন মনে হয় যে থাকে গৃহশিক্ষিকা এরকম টাইপের আর কি একজন, ঠিক সেরকম খুব স্মার্ট, ভীষণ বেশ আধুনিকা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে তাকে আয়া বলে বিশ্বাসই হয় না। সে এসে বলে যে আমাকে আপনার মা পাঠিয়েছে। ও তো বেঁচে যায়, ঠিক আছে। তারপরে থাকে
পরের দিনই ছেলেটা বলে, মা একে রেখো না। বলছে কেন? বলছে এ এ একে আমার ভীষণ ভয় লাগছে, একে তুমি রেখো না। বলে একদম বাজে কথা বলবে না, একেবারে বাজে কথা বলবে। মা ভীষণভাবে রেখেছে, আমি একদম বাজে কথা বলবে না, মা দিদিমা পাঠিয়েছে, একদম না, তোমার কোনো ধরনের কোনো কথাই আমি শুনবো না। আমি অনেক কষ্ট একজন পেয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু একদম নিপুণভাবে সে করছে, তোমাকে দেখে রাখছে। বলছে না আমার ভালো লাগছে না, একে আমার ভয় লাগছে। ভয় লাগছে? বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। মা কিন্তু সিরিয়াসলি ওইভাবে, ওই ভয় লাগাটা উনি অন্যভাবে নিয়েছেন, যে নিশ্চয়ই খুব কড়া টাইপের আর কি, যে ভয় লাগছে শব্দটাকে কিন্তু উনি বিশ্লেষণ করতে যাননি। তো এরপরে ঠিক 3 দিনের মাথায় ছেলেটি বলে যে আমি তোমাদের কিছু বলতে চাই। তখন বলছে হ্যাঁ বলো। বলছে সেদিনকে বোধহয় শুক্রবার ছিল। তখন বলছে হ্যাঁ বলো। তখন বলছে যে আজকে আমি তোমাদের কাছে কিছু কনফেস করব। বলছে হ্যাঁ ঠিক আছে, কি করেছো? বলছে হ্যাঁ আমি কিছু কাজ করেছি, আমি কিছু খারাপ কাজ করে ফেলেছি, আমি তোমাদের কাছে কনফেস করতে চাই। তা কি করা হবে? যে রাত্রেবেলা তোমরা আমার কাছে বসো। সেদিনকেও কিন্তু সেই 8টা নাগাদ ওই মহিলা চলে যায়। ওই কী যে একটা নাম ছিল, যাই হোক তার নাম যাই হোক, তাতে কিছু এসে যায় না। হ্যাঁ ধরলাম তার নাম পারমিতা, ঠিক আছে। তখন বলছে যে আসলে দেখো, ছেলেটি তখন কনফেস করে বাবা মায়ের কাছে যে আমার না এই যে তোমরা প্রত্যেক দিন দুজনে মিলেই চলে যাও, এই যে আমাকে এতটা সময় একা একজন আয়ার হাতে থাকতে হয়, আমার না ভালো লাগে না, আমার ভেতরে একটা ভীষণ রাগ হতে থাকে, আমি ভীষণ রেগে যাই, আমার প্রচণ্ড আমি ইরিটেটেড হয়ে যাই। তখন আমার মনে হলো যে তোমাদেরকেও আমি জব্দ করব, আর যারা আসছে তাদেরকেও আমি জব্দ করব। কীরমভাবে জব্দটা করব? সেটা হচ্ছে ও কি করে যে একটা জিনিস কিছু বানায়, এমন একটা জিনিস বানায় যে জিনিসটা মানে আলমারির ওপরে বসানো, সেটা কিন্তু ওর বাবা মারা না খেয়াল করেনি, ওরা ভেবেছে ওখানে কি একটা না কি রয়েছে, সেরকমভাবে খেয়াল করেনি। ওর নিজের ঘরে ও একটা খুব বিচ্ছিরি টাইপের মুখ, এবং সেখানে ওই ও চাইলে মানে সুইচ টিপলে সেখানে লাইট জ্বলবে চোখে, মানে লাল ধকধকে লাইট জ্বলবে, এরকম একটা কিছু জিনিস বানিয়ে এমন জায়গায় রাখে যে বাবা মার চোখে পড়েনি, কিন্তু ও ওটা ওখানে রাখে। আর মানে কিছু রেকর্ডিং ও করে রাখে যেটা খুব গম্ভীর গলায়, সেটাও কিন্তু ও নিজে সেটাকে কন্ট্রোল করতে পারত। ও চাইলে সেই জিনিসটা আর কি আওয়াজটা বেরোতো, সেটা হচ্ছে ও যে আয়াই আসতো তাকে বলতো এই বাড়িতে কিন্তু আমার ঠাকুরদা রয়েছে, ঠিক আছে, ঠাকুরদা রয়েছে মানে ঠাকুরদার আত্মা রয়েছে, এবং সে কিন্তু আমার সঙ্গে রোজ কথা বলতে আসে, দেখবে ওই দেখো বলে এরকম দেখাতো ওই ইয়ের ওপরে, কী বলে আলমারির ওপরে, এবং সেখানে দেখাতো সেই মুন্ডুটা নড়ছে টড়ছে, এরকম কিছু একটা মুভমেন্ট, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না কী ঘটতো, মানে এমন কিছু ও জিনিসটা কিন্তু বানিয়েছিল। দেখো বাচ্চাটা কিন্তু সেদিক দিয়ে বলতে হবে খুবই ইন্টেলিজেন্ট, সে ওই ইউটিউব দেখে দেখে ওই জিনিসগুলো বানিয়েছে, এবং সেখানে সেই লাইটটাও জ্বলে ওঠে, চোখটাও এরকমভাবে, এবার মুন্ডুটা বোধহয় এরকমভাবে নড়ে চড়ে, মানে এরকমভাবে ঘোরে ঠোরে এরকম কিছু একটা করে, মানে একটা খুব বিকট কিছু দেখতে লাগে সেটা। আর কিছুক্ষণ বাদে বাদে হচ্ছে ওই রকম আর কি, কিরে কী করছিস, খাচ্ছিস নাকি, বা হা হা করে হাসি, কোনো একটা খুব বিশ্রী টাইপের কর্কশ একটা শব্দ, এরকম নানান রকম জিনিস কিন্তু ও বানিয়েছিল, এবং সেটাকে ও ভয় দেখাতো, যার ফলে এটা 2-3 দিন সহ্য করার পর থেকেও আর থাকতো না। তারা তো ভাবতো যে ওরে বাবা, তো ডেফিনেটলি এখানে কোনো ভূত আছে, প্রেতাত্মা আছে। এবার এই যে পারমিতা যে এসছে, তাকেও ও সেই একই জিনিস করতে গেছে। যে মুহূর্তে বলছে মা আমি তোমাকে বলেছিলাম যে ও মানুষ নয়, ও কিন্তু একটা খুব সাংঘাতিক কিছু, তার কারণ হচ্ছে আমি যখন ওকে ওই জিনিসটা দেখিয়েছি যে ওই দেখো মুন্ডুটা ওরমভাবে ঘুরছে এবং চোখটা প্রচণ্ড লাল হয়ে গেছে, তখন ও নাকি একদম পুরো স্টিল হয়ে ওর দিকে তাকিয়ে থাকে বলছে এটাতে ভয় পাওয়ার কী আছে, এটা তো আমিও পারি, বলে সাঁ করে গলাটা কেন করে ঘুরিয়ে নিয়েছে। তারপর ওর দিকে যে তাকিয়েছে, সে দেখেছে চোখ দুটো ভয়ঙ্কর লাল দুটো চোখ। এটা দেখে ও প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড, এবং তখন একটা অদ্ভুত ঘ্যাস ঘ্যাসে স্বরে বলছে শোনো, এগুলো করে আমাকে ভয় দেখানো যাবে না,
বাবা মার কাছে সব কথাগুলো ভালোভাবে স্বীকার করো, আর কখনো কারোর সঙ্গে এরকমভাবে ভয় দেখাতে যাবে না। ওটা আমিও পারি। খুব স্বাভাবিকভাবেই ও অস্বাভাবিক ভয় পায়, এবং ও তারপরে আর কখনো এই জিনিসটা ট্রাই করেনি, অবশ্যই করেনি। এবং তারপর থেকে ও তারপরে প্রত্যেক দিনই ওকে জিজ্ঞাসা করেছে, তারপরে যে 2-3 দিন যে সে এসছে, সে জিজ্ঞাসা করছে, কি বাবা মার কাছে সব কথা তো স্বীকার করেছো, বাবা মাকে বলেছো? তখন বলছে যে আমি আর পারছি না, আমি আজকে তোমাদের কাছে বলে দিলাম। বলেছি, বাবা এই আবার তুই সত্যি দেখেছিস যে ওরকমভাবে ঘাড় এরকমভাবে অদ্ভুতভাবে ঘোরাচ্ছে, মানে পুরোটা ঘোরাচ্ছে, বা সে তো মানে এটা তো হতেই পারে না, এটা তো কিছুতেই বললো, মা বিশ্বাস করো এই জিনিসটাই ঘটেছে। বলে দেখ, সারাদিনও আমাদের কাছে এই খাবার বানিয়ে দিচ্ছে, ওই খাবার বানিয়ে দিচ্ছে, আমরা আসার পর কত ইয়ে করছে, তুই আর মিথ্যা কথা বলিস না। বলে বিশ্বাস করো, আমি একটা মিথ্যা কথা বলছি না, বিশ্বাস করো তুমি। ও তো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। তখন ও মাকে ফোন করেছে, মা তুমি যে পারমিতাকে পাঠিয়েছিলে, সে পারমিতাকে তুমি কতদিন ধরে চেনো? ওর মা চুপ। কার কথা বলছিস? আমি কাকে পাঠিয়েছি? বলছে, তুমি যে পারমিতাকে পাঠিয়েছো সে তো 3 দিন ধরে আমাদের এখানে কাজ করছে। যে পারমিতাকে? পারমিতা তো বেঁচে নেই। আমি পারমিতাকে, তুই বলার পরেই আমি পারমিতাকে বলেছি যে এই কথা, সে আমার কাছে রাজি হয়েছে। আমি তোকে এই কথাগুলো জানাইনি, কারণ তুই এমনিতেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছিস, বিভিন্ন জিনিস, ছেলেকে নিয়ে একদম ব্যতিব্যস্ত হয়েছিস, আমি তোকে কিছু জানাইনি। পারমিতাকে তুই যেদিনকে বলেছিস, আমি সেদিনকে পারমিতার সঙ্গে কথা বলেছি। তার কারণ পারমিতা খুব ইন্টেলিজেন্ট টাইপের মেয়ে, এবং মানে ভালো বাড়ির মেয়ে, কিন্তু হয় না হয়তো মানে অর্থনৈতিক দিক দিয়ে তার কোনো একটা বিপদ যাচ্ছে, সেই জন্যে আমি মানে সে এই কাজটা করতে হয়তো বাধ্য হচ্ছে। তো আমি তাকে বলি, এবং সে কিন্তু রাজি হয় যে হ্যাঁ হ্যাঁ, ও যত দুষ্টু বাচ্চাই হোক আমি কিন্তু ঠিক ট্যাকেল করে নেবো। পরের দিনও তোর ওখানেই যাচ্ছিল, কিন্তু ট্রেন থেকে মানে বোধহয় ভেন্ডারে উঠেছিল, এরকম কিছু একটা হয়েছিল। ও কিন্তু হাত ফসকে বা যে কোনো কারণেই হোক, ওর কিন্তু অ্যাক্সিডেন্টে ও ওখানেই কাটা পড়ে, এবং ও মারা যায়। আমি তারপর থেকে হন্যে হয়ে খুঁজছি, আমি তো কাউকে পাঠাইনি বাবু, তুই কী করে পারমিতাকে চিনলি? ওর তো মানে শরীর টরীর অস্থির করে উঠেছে। ও সে, বাবা রে, 3 দিন ধরে আমার ছেলেকে আমি কার কাছে রেখেছিলাম, এ কে ছিল আমার বাড়িতে? মানে এর তো কোনো মীমাংসা হবে না, না এই প্রশ্নে, মানে এই জিনিসের তো কোনো ব্যাখ্যা হয় না, এর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছে। হ্যাঁ সংঘমিত্রা, আমি আজকে তোমার গল্পগুলো বললাম, তোমার মনেস্ট্রির গল্প, যা যা ঘটেছিল। আচ্ছা আচ্ছা, না না, ওটা বেশি ইম্পর্টেন্ট, পড়ার ছেলে, এটা তো মানে থাকবেই, এটা তো কোনো ব্যাপার না। ইন্দ্রাণী সেন চৌধুরী বোস, সুমা গোস্বামী, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এরকম যদি ধরো বাচ্চাটা কাউকে ভয় দেখাতে গেল, তারপর সে বলল যে কি এইসব কি ভয় দেখাচ্ছ, আসল ভয় তো দেখো আমি তোমায় দেখাচ্ছি। বাবা মার কাছে ও কিন্তু বারবারই একটা কথা বলে, তুমি বাবা মার কাছে পুরো জিনিসটা স্বীকার করো, যতক্ষণ না স্বীকার করবে আমি কিন্তু তোমায় ছাড়বো না। তো তারপরের দিন থেকে কিন্তু সেই পারমিতা আর আসেনি। তারপরে দেখা গেল যে ওর মা একজনকে বলে, আমি মানে একজন নতুন লোক আসে আর কি, যাই হোক, ওদের এই সমস্যাটা মিটে যায়, কারণ ছেলেটা আর কারোর সঙ্গে কোনো দুষ্টুমি করেনি। ভয়ের চোটে আশা করি ওর জীবনেও করবে না। ও যা জিনিস ফেস করেছে, ওর কোনো প্রশ্নই ওঠে না আর এরকম দুষ্টুমি করার। হ্যাঁ, ঘটনাটা মানে বলতে গিয়েও আমার ইয়ে লাগছে, অস্বস্তি হচ্ছে। আচ্ছা, এটাও বলা হয়ে গেল। পেন কোথায় রাখলাম? আচ্ছা, এবার এটা বলে না আমি শেষ করে দেবো, কারণ আমার গলার উপর অসম্ভব স্ট্রেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। থ্যাংক ইউ ইন্দ্রাণী, থ্যাংক ইউ।
আচ্ছা, এবার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এটা ইউপির একটি কোনো আধা শহর আধা মফস্বল এরকম টাইপের একটি জায়গা। সেখানে একটি মেয়ে বিয়ে হয়ে গেছে এবং তার বাচ্চা হবে। বাচ্চা যখন হবে তখন তাকে একটি হসপিটালে পাঠানো হয় এবং তার বাপের বাড়ির লোকেরাই তখন তাকে দেখাশোনা করতে থাকে। বাচ্চা হওয়ার পর এরা আসবে আর কি, এরকম, মানে শ্বশুরবাড়ির লোকেরা তারপর আসবে, মানে কিছু একটা ব্যাপার ছিল। যাই হোক, তো ব্যাপার মানে আমি কোনো খারাপ কিছু বলতে চাইছি না, মানে কোনো একটা পরিস্থিতি হয়েছিল যখন বাচ্চাটা হওয়ার পর আর কি তারপর তারা আসতে পারছে, এরকম একটা কিছু হয়েছিল। যাই হোক, তো ছোট মেয়ে যে মানে দিদির বাচ্চা হবে, সেও ওখানে চলে গেছে দিদিকে হেল্প করার জন্যে, মানে বাচ্চাটাকে ধরবার জন্য ওখানে। এটা তো আরও বছর 20-25 আগের ঘটনা বলছি। তখন কিন্তু ওই আয়া ব্যাপারটা কিন্তু ওরকমভাবে ওখানে ছিল না, বাড়ির লোকেরা কেউ থাকলেই সুবিধা হয়। তো ও মানে দিদির সঙ্গে এরকমভাবে থাকে, বাচ্চা টাচ্চা হয়েছে। তা একদিন ও বাথরুমে গেছে রাত্রিবেলা, আর নিজে বাথরুমটা তুমি ঘুরে টুরে এসছে, এসে দেখছে যে আর ওর দিদির একটা সিট, সেখানে দিদি বাচ্চা থাকে, আরেকটা তার পাশে আরেকজনের আরেকটা সিট আছে, মানে সেখানেও কিন্তু একটি ছেলে হয়েছে। আর ওরটা আমি ঠিক জানি না ও ছেলে না মেয়ে, আমি মানে গল্পের সঙ্গে তার কিছু এসে যায় না। তো ও যখন এসে দাঁড়িয়ে রয়েছে, মানে দাঁড়িয়েও দেখছে যে খাটে বসে দিদি মানে বাচ্চাকে ফিট করাচ্ছে, উল্টো দিক করে, মুখটা উল্টো দিকে, মানে ওর দিকে উল্টো করা। তখন ও দেখে ওর সিটটা আবার ওরকমভাবে তো না, মানে খাটের মধ্যে শোয়নি, ও আরেকটা জায়গায় আর কি বসবে বলে ওরকমভাবে গেছে। সেই জায়গাটা এমন একটা জায়গায় গিয়ে ও বসলো যেখানে ও তাকালে হচ্ছে দিদির সামনেটাও দেখতে পাচ্ছে। ও এতক্ষণ পেছন দিক দিয়ে দেখছিল, দিদির এবার সামনেটা দেখতে পাবে। যখন তাকিয়েছে দিদির দিকে, তখনও শিউরে উঠেছে। ও দেখছে যে একটা ভয়ঙ্কর কিছু, আধা আলো আধা ঘরের মধ্যে কিন্তু লাইট জ্বলছে না, বাইরে থেকে যেটুকু লাইট আসে আর কি সেরকম, সেখানে একটা ভয়ঙ্কর কিছু বাচ্চাটাকে এরকমভাবে বুকের মধ্যে জড়িয়ে বসে রয়েছে। তখনও প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি, ওখানে দৌড় দিয়েছে, ওরে বাবারে বাঁচা ওরে করে এসে বাইরে যখন ওই নার্সরা যেখানে বসে সেখানে যখন এসে দাঁড়িয়েছে, তখন দেখছে ওর দিদি তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও তো প্রচণ্ড ঘাবড়ে গেছে, তুই এখানে, তাহলে ওটা কে ছিল? পাশের বেডের ওই ভদ্রমহিলা বাচ্চাকে ফিট করাচ্ছিল, সেইটা, কিন্তু সে তো সেখানে একটা ভয়ঙ্কর জিনিস বসে রয়েছে। তখন ওর বলছে যে ওর দিদি বলছে, আমি আমার বাচ্চাকে ছাড়িনি এক মুহূর্তের জন্য আমি ছাড়ি না আমার বাচ্চাকে। এই কথাটাই বারবার বলছে, আমি কখনো আমার বাচ্চাকে এক মুহূর্তের জন্য ছাড়ি না। পরের দিন সকালবেলা দেখা গেল যে ওই যে পাশের বেডের যে বাচ্চাটি ছিল তার কিন্তু সে মারা যায়, তার মৃত্যু হয়ে যায়। এই যখন ঘটনাটা ঘটে তখন ও ভীষণভাবে, মানে ওরও একটা কীরকম লাগে যে আমি তাহলে যেটা দেখেছি তাহলে ভয়ঙ্কর একটা কিছু এসেছিল। তখন ওর দিদি বলছে যে আসলে আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটা কার্স আছে, একটা বিরাট বড় অভিশাপ আছে। সেই অভিশাপটা হচ্ছে এইটাই যে প্রত্যেকের একটি না একটি বাচ্চাকে কিন্তু মানে এরকম একটা কিছু আসে যে তাকে আর কি নিয়ে চলে যায়, বাচ্চা বাঁচানো যায় না। সেই জন্যেই আমাকে এত দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, নাহলে আমি যেখানে থাকি সেখানেও তো হসপিটাল আছে, সবই আছে, কিন্তু আমি বাপের বাড়িতে এই জন্যে চলে এসেছি। বা ওরাও এই যে উৎকণ্ঠায় এখনও অবধি ওরা কিন্তু মানে অপেক্ষা করছে আর কি, কখন আমি হসপিটাল থেকে হব, বেরোবো বা কিছু। ওরা কিন্তু সবাই ভীষণভাবে চিন্তা করছে, তার কারণ এই জিনিসটা কিন্তু ঘটে। আর ওই যে আমি বাচ্চাকে নিয়ে ভাগ্যিস আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, ওই যে অভিশাপটা সে এসছিল, এসে ও দেখেছে যে একটা বাচ্চা তাকে নিয়ে ও ধরে বসেছিল, সেটা আর কি অন্যের বাচ্চার উপর। এটাতে কিন্তু ও কিছু জানতো না যে আমার বাচ্চাকে নিয়ে, ও নিজের বাচ্চাকে প্রোটেক্ট করেছে, ও কিন্তু এটা ওর মাথায় আসেনি যে আরেকটা বাচ্চারও তাতে ক্ষতি হতে পারে বা কিছু, সেটা কিন্তু ও জানতো না, মানে ও কোনো দিক দিয়ে রেসপন্সিবল নয় সেটার জন্যে।
বলে হয়তো সেটার জন্য হয়তো ওই জিনিসটা যে এসেছিল সে তো নিয়ে গেল একজনকে আর কি, সেটা হয়তো পাশের বাচ্চাটার উপর দিয়ে গেল। সেটাও একটা মর্মান্তিক জিনিস, একটা বাচ্চার মৃত্যু মানেই একটা ভয়ঙ্কর জিনিস, একটা ভয়ানক জিনিস তার। যাই হোক, কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটে যে সেই সময় যদি ও ওখানে থাকতো বাচ্চাকে নিয়ে, তাহলে ওর বাচ্চার উপর দিয়ে সেই বিপদটা যেত আর কি। তো এটাও খুব একটা ভয়ঙ্কর জিনিস যে ওর বোন কি দেখেছিল, বিভৎস একটা মুখ দেখেছিল আর কি। এবং যেটা কিছু জিনিস দেখলেই বোঝা যায় না যে এটা, আর যাই হোক, এটা কখনো কোনো মানুষ হতে পারে না, এটা অন্য কিছু। আমি জানি না তোমাদের কেমন লাগছে। ছেলে হয়েছিল, আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, সত্যি ভয়ঙ্কর দুঃখজনক, তাই না? একটা কি কষ্ট করে একটি সন্তানের জন্ম হয়, একটা বিরাট বড় লম্বা প্রসেস একটা মায়ের জন্যে, একটা অনেক পরীক্ষা, অনেক শারীরিক কষ্ট, মানসিক উৎকণ্ঠা, অনেক কিছু অনেক কিছু। একটা সন্তানের জন্ম এত সহজে হয় না, তো অনেক কিছু। তো যাই হোক, আমি এখানেই শেষ করছি। মানে আমি আজকে খুব, তোমাদের কেমন লাগলো আমি জানি না, একটু জানিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, এইটুকু তো করতেই হবে, এটা এটা না করলে কি করে হবে। সবাই একটু লাইক কমেন্ট একটু করো, কারণ এটা তো বুঝতেই পারছো আমি তো কিচ্ছু ভেবে পাই না যে এত ভীষণই কম সংখ্যক সবাই আসে আর কি। যাই হোক, এটা হয়তো আমার কারোর দেখতে ভালো লাগে না, সেটাও হতে পারে। হ্যাঁ, আমি মাঝখানে ঘুমিয়েও নিয়েছি আজকে, খুবই টায়ার্ড আমি আজকে। মানে টায়ার্ডের থেকেও বড় কথা, মানে এমন ঠান্ডা লেগেছে যে আমি আর পেরে উঠছি না আজকে। থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, বিদিশা মুখার্জি ইজ ওয়াচিং, সুইটি দাস, সবাইকে এখন স্বাগত না বললে, এখন বিদায় বললেই হবে, কারণ রেকর্ডেড থাকবে, আপনারা একটু দেখে নেবেন। আর সবাই একটু কেমন লাগলো একটু জানাবেন, ঠিক আছে? আসছি তাহলে। ও, সবার লাইভে কম ভিউ হচ্ছে নাকি? হ্যাঁ, আবার দেখা হবে নাসিমা, নিশ্চয়ই আবার দেখা হবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার সামনে মাসে আসবো, ঠিক আছে? এখন বোধহয় এভরিডে লাইফ হয় না। হ্যাঁ, সেটজিন আমি খেয়েছি। ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আবার পরে দেখে নিস। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, ঠিক আছে? আসছি।